অভিযান যেন শুধুই আইওয়াস, উচ্ছেদের সপ্তাহ না পেরোতেই গুলিস্তানে হকারদের রাজত্ব। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মন্তব্য প্রধানমন্ত্রীর। সঙ্গীত দুনিয়ার এক অধ্যায়ের সমাপ্তি, মারা গেছেন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। মার্কিন প্রতিনিধিদের পর পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরাও, কূটনীতি চালু থাকার আশাবাদ। এবং নতুন স্টেডিয়ামে এখন জয়হীন মায়ামি, শেষ মুহূর্তে মেসির ব্যর্থ ফ্রি কিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখল মুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান শেষ না হতেই আবারও একই চিত্র দেখা গেছে। কয়েকদিনের ব্যবধানে ফের হকারদের দখলে চলে গেছে ব্যস্ত এই এলাকা। কোনো এক অদৃশ্য কারণেই যেন বারবার অভিযান চালিয়েও ফুটপাত দখল মুক্ত রাখা যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে, এমন অভিযান আদৌ কতটা কার্যকর? আব্দুল্লাহ আল কাউসারের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান। কয়েকদিন আগেই সিটি কর্পোরেশনের অভিযানে হকার মুক্ত হয়েছিল ফুটপাত, কিন্তু সপ্তাহ না পেরোতেই আবার দখলে গেছে পুরো এলাকা। প্রশ্ন উঠেছে, তাহলে কি এই অভিযান ছিল শুধুই লোক দেখানো, নাকি প্রশাসনের চোখের সামনেই সক্রিয় রয়েছে কোনো অদৃশ্য সিন্ডিকেট? যানজট ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েই অভিযান চালায় সিটি কর্পোরেশন। অভিযানের সময় হকারদের সরিয়ে সাময়িক স্বস্তি ফিরেছিল পথচারীদের মাঝে, কিন্তু সেই স্বস্তি টেকেনি কয়েকদিনও। অভিযানের পরপরই আবারও ফুটপাত দখল করে বসেছে হকাররা, যা প্রশাসনের কার্যকারিতা নিয়ে তুলেছে বড় প্রশ্ন। 2 দিন পর আবার দখল হয়ে গিয়েছে, যেটা খুবই ভোগান্তিকর আমাদের জন্য, নাগরিকদের জন্য, চলাফেরার জন্য এবং হ্যাসেলফুল। বিশেষ করে আমরা অফিস ফিরে যখন আমরা ব্যাক করি তখন দেখা যায় অনেক যানজটে পড়া লাগে। এটা আসলে খুবই বিব্রতকর আমাদের জন্য। বিশেষ করে কোনো ধরনের উন্নতি বোঝা যাচ্ছে না। আমাদের যে আগের যে একটা ধারণা এই সরকারি কাজ সম্পর্কে, যে তারা একদিকে করবে আরেকদিকে বসে যাবে, আমরা সেটাই প্রতিফলন দেখতেছি। পথচারীদের অভিযোগ, নিয়মিত অভিযান না থাকা এবং তদারকির অভাবেই আবার দখলে যাচ্ছে ফুটপাত। অনেকের প্রশ্ন, প্রশাসনের অভিযান যদি টেকসই না হয় তাহলে এমন অভিযানের উদ্দেশ্য কি? নতুন করে আবার বসাতে পুলিশ আবার আসতেছে, তারা আবার উঠে চলে যেতেছে। এখন মনে করেন যে এটা চলে যাওয়া, তো মনে করেন যে রাস্তাঘাট ফ্রি চলাচল করতে অনেক সুবিধা হইতেছে। আবার যারা বসে, পুলিশ আসলে আবার উঠা যায়। পুলিশ দেখলে তারা থাকে না, কিন্তু দেখেন এই যে খারাপ হয়েছে, পুলিশ যদি আসে একজনও থাকবে না, আবার উঠা যাবে। এরা একদিক দিয়ে উচ্ছেদ করে পিছন দিয়ে ওরা বসে, এটা বসবে সবাই। সরকার অবশ্যই যারা দায়িত্বশীল আছে তাদেরকে অবশ্যই প্ল্যান করতে হবে, এটা পরিকল্পনা মাফিক উচ্ছেদ করতে হবে এবং ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, পরিকল্পনা ওইভাবে করতে হবে। এদিকে হকারদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই বারবার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। জীবিকার নিশ্চয়তা না দিয়ে শুধু উচ্ছেদ অভিযান চালালে সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে মনে করছেন তারা। যদি পুনর্বাসন করে দিয়ে আমরা কোনো একটা ব্যবস্থা করে, তাহলে আমরা রোড ছাড়িয়ে দিব। রোডে তো কেউ ইচ্ছাকৃত বসার জন্য আসে না, এটা মানুষ চলবো, গাড়ি চলবো, কারণ আমরা পরিস্থিতির কারণে শিকার। আমাদের পুনর্বাসন ব্যবস্থা করে দিলে আমরা রোড ছাড়িয়ে দেবো, কোনো সমস্যা হবে। আমাদেরকে বারবার তুলে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের পুনর্বাসন ছাড়া তো আপনার তুলে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা উঠাক সমস্যা নাই, রাস্তা বন্ধ করে আমরা, ঠিক আছে, ওটা প্রবলেম না, কিন্তু আমাদের এটা পুনর্বাসন করে আমাদের উঠানোর জন্য এটা আবদার রইল আর কি। প্রশাসনের কার্যকর নজরদারি আর জবাবদিহি নিশ্চিত না হলে এই দখলদারিত্ব বন্ধ হবে কিভাবে, এমন প্রশ্ন এখন নগরবাসীর মুখে মুখে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় বারবার অভিযান চালিয়েও ফুটপাত দখলমুক্ত হচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে, নিয়মিত তদারকি ও কঠোর অবস্থান না থাকলে এমন অভিযান আদৌ কতটা কার্যকর? আব্দুল্লাহ আল কাউসার, জাগো নিউজ, ঢাকা। জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাষ্ট্র মেরামতের লক্ষ্যেই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল। রোববার সকালে ঢাকার সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবার অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি সেনাবাহিনীর পেশাদারত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের প্রশংসাও করেন। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই সেনাবাহিনীর একমাত্র পবিত্র দায়িত্ব। সেনাবাহিনীর ভূমিকার প্রতি শ্রদ্ধা ও আস্থাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
একজন গর্বিত শহীদ সেনা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসাবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই ধরনের অনুষ্ঠান এবং এই প্রতিবেশ আমার কাছে নতুন নয়, বরং এই ধরনের অনুষ্ঠান দেখতে দেখতেই আমি বড় হয়ে উঠেছি। সুতরাং আজকের এই অনুষ্ঠানে এসে স্বাভাবিকভাবেই আমি কিছুটা নস্টালজিক। বগুড়া 6 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা এবং শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচনে বিএনপির মাহমুদুল হক রুবেল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত শপথ অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চিফ হুইপ সহ অন্যান্য হুইপ, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে 7 এপ্রিল ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে নেওয়া হয় আদালতে। সবশেষ আদালতের নির্দেশে পাঠানো হয় কারাগারে। জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, শিরিন শারমিনকে আজ আদালতে তোলা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন। মঙ্গলবার ভোর 4:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে নেওয়া হয় আদালতে। সবশেষ আদালতের নির্দেশে পাঠানো হয় কারাগারে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় এদিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। এর আগে আটকের পর ওই মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় হামের টিকাদান কর্মসূচি চলছে। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও পৃথকভাবে এই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার সকাল 9টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। একই সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে মহাখালীর কড়াইল এলাকায় একটি স্কুল মাঠে আরেকটি টিকাদান কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। জনস্বাস্থ্য সুরক্ষায় হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে এসব টিকাদান কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অভিভাবকদের শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয় এসব কর্মসূচিতে। ভারতীয় সঙ্গীত জগতের অমর কণ্ঠস্বর কিংবদন্তি গায়িকা আশা ভোসলে আর নেই। 92 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি সহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। সঙ্গীত দুনিয়ার এক অধ্যায়ের সমাপ্তি। মারা গেছেন ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। অনেকদিন ধরেই যে তিনি অসুস্থ ছিলেন তেমন নয়। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই ছড়িয়ে পড়ে তার অসুস্থতার খবর। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যাবেলা আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয় শিল্পীর। নিজের অস্বস্তির কথা এক গৃহকর্মীকে জানান তিনি। তখনই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
আশা ভোসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন। তিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। 2008 সালে পেয়েছেন পদ্মভূষণ। এছাড়া 1997 সালে গ্রাম্যের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। দিল তো পাগল হ্যায়, এক পরদেসি, মেরা দিল লে গায়া, তুমসে মিলকে সহ তার গাওয়া অসংখ্য গান হৃদয় ছুঁয়েছে অসংখ্য শ্রোতাদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পর পাকিস্তান ছেড়েছে ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও। ইসলামাবাদে কয়েক দফার নিবিড় আলোচনার পর রোববার সকালে তেহরানের উদ্দেশ্যে রওনা হন তারা। তবে আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও একে কূটনীতির শেষ হিসেবে দেখতে নারাজ ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIBর বরাতে জানা গেছে, আলোচনার স্থবিরতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, স্বাভাবিকভাবেই শুরু থেকেই তাদের এমন কোনো প্রত্যাশা ছিল না যে মাত্র একটি অধিবেশনেই কোনো চুক্তিতে পৌঁছে যাবেন তারা। তিনি আরও যোগ করেন, কূটনীতি কখনো শেষ হয় না। কূটনৈতিক ব্যবস্থা হলো জাতীয় স্বার্থ রক্ষা ও সংরক্ষণের একটি হাতিয়ার। পাকিস্তান এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে। পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো ছাড়াই শেষ হয়েছে। আলোচনা শেষ হওয়ার পর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে এই আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, দুই পক্ষের জন্যই যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখা অত্যন্ত জরুরি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পুরো অঞ্চল সহ বিশ্বজুড়ে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে দুই দেশ ইতিবাচক ধারা অব্যাহত রাখবে। পোস্টে বলা হয়, ভবিষ্যতেও পাকিস্তান দুই পক্ষের মধ্যে সংলাপ ও যোগাযোগ সহজ করতে ভূমিকা রাখবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দ্বিতীয়ার্ধের যোগ করার সময় লিওনেল মেসির ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হলে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ইন্টার মিয়ামির। ম্যাচটি ড্র হয়েছে 2-2 গোলে। নতুন স্টেডিয়ামে এখনও জয়ের দেখা পায়নি মিয়ামি। মেক্সিকান ফরওয়ার্ড জার্মান বার্টারামিকে দিয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল করান মেসি। ফলে নতুন স্টেডিয়ামে প্রথমবারের মতো এগিয়ে যায় মিয়ামি। কিন্তু 77 মিনিটে 17 বছর বয়সী আদ্রি মেহমেতি নিজের ক্যারিয়ারের প্রথম গোল করে ম্যাচে সমতা ফেরান। এর আগেও নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে অস্টিন এফসি এর বিপক্ষে 2-2 গোলে ড্র করেছিল মায়ামি। ম্যাচে উভয় দলেরই একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষ দিকে 25 গজ দূর থেকে মেসির ফ্রি কিক দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইথান হরভাত। ফলে জয় বঞ্চিত হয় মায়ামি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভিযান যেন শুধুই আইওয়াশ, উচ্ছেদের সপ্তাহ না পেরোতেই গুলিস্তানে হকারদের রাজত্ব। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর, মন্তব্য প্রধানমন্ত্রীর। সঙ্গীত দুনিয়ার এক অধ্যায়ের সমাপ্তি, মারা গেছেন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলে। মার্কিন প্রতিনিধিদের পর পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরাও কূটনীতি চালু রাখার আশাবাদ। এবং নতুন স্টেডিয়ামে এখনো জয়হীন মায়ামি, শেষ মুহূর্তে মেসির ব্যর্থ ফ্রি কিক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ।
প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।